কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শব্দ দূষণ, তোয়াক্কা নেই নিয়ম নীতির। বাচ্চা নিয়ে যখন বাইরে বেরোয় এই শব্দটা খুবই খারাপ, কারণ এরা বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রথমত মাথা ব্যথা করে। আস্তে আস্তে কথা বললে তখন আমরা শুনতে পাই একটু কম। যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে সবগুলো শহর এই মাত্রা ছাড়িয়ে গেছে। এই নীরব ঘাতক আগামী প্রজন্মের জন্য হুমকি, আশঙ্কা চিকিৎসকদের। শব্দ দূষণ একটা নীরব ঘাতক, যেটা খুব স্লোলি হয়। আর্লি স্টেজে প্রিভেন্টেবল, লেট স্টেজে ইট বিকামস পার্মানেন্ট। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে চলছে সোয়াতের অভিযান। পুরো এলাকায় 144 ধারা জারি। বিশ্বের অনেক দেশের চেয়ে জঙ্গিবাদ নির্মূলে এগিয়ে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। র্যাব সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। হাওড়াঞ্চলে তলিয়ে আছে ফসলি জমি, 6 লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও প্রভাব পড়বে না, জানালেন খাদ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার ঘোষণা ত্রাণমন্ত্রীর। আগাম বন্যায় নাটোরের চলনবিলে তলিয়ে গেছে ধানি জমি। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে লক্ষ্মীপুর ও নেত্রকোনায় ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক। এবং আত্রাই নদীতে বাঁধ দেয়া হয়েছে, অভিযোগ মমতার। স্থায়ী কোনো বাঁধই সেখানে নেই, জানালেন নদী গবেষকরা। যৌথ নদী কমিশনের মাধ্যমে সমাধানের পরামর্শ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে শুরু হয়েছে সোয়াতের অভিযান। এর আগে বিকেলে ঢাকা থেকে সোয়াত টিম ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া গতকাল মধ্যরাত থেকেই উপজেলার ত্রিমোহনী এলাকায় বাড়িটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে নিরাপত্তার জন্য পুরো এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিবারের সদস্যদের নিয়ে এক জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনী এলাকার ঝিন্টু হাজির বাড়িতে প্রবেশ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ভেতর থেকে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও কয়েক রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। এ সময় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বাড়িটিকে ঘিরে সতর্ক অবস্থান নেয়। জঙ্গি আস্তানাটিকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। গোলাগুলি যখন যেখানে খুশি সেখানে তো যা কিছু ঘটতে পারে, ওই জন্য আমরা অত্যন্ত ভয়ের ভিতর আছি। যে জায়গায় বাস করে এই ধরনের কোনো দিন কিছু শুনতে পাওয়া যায়নি, তাদের এখন দেখতে পাওয়া যাচ্ছে যে কঠিন অবস্থা। আমাদের আগে আমরা এরকম কিছু বুঝতে পারিনি যে এরকম আমাদের দেশে এরকম জঙ্গলিবাদ হবে, আমরা কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন হঠাৎ করে বুঝতে পারছি। তো আমার নিজেরই জান ভয়ে কাঁপছে এখন। বাড়িটি রফিকুল ইসলাম আবু নামে এক ব্যক্তি কয়েক মাস আগে তার স্ত্রী ও সন্তান সহ ভাড়া নেয়। ওই ব্যক্তি শিবগঞ্জ বাজারে মশলার ব্যবসা করত বলে জানায় স্থানীয়রা। এদিকে আবুর সঙ্গে গত 1 বছর ধরে তার বাড়ির কোনো যোগাযোগ নেই বলে জানান স্বজনরা। কতদিন ধরে এই বাড়ির সঙ্গে যোগাযোগ নাই ওই আবুর, এটা একটু বলেন আমাদের। 5 মাসের মতন হবে, এটা আইডিয়াতে বলছি, কিন্তু এখন বলতে পারছি না। আমি আমার যাটা কাউকে দেখিনি, তাও মেয়েগুলো আসে আমার সাথে কথা বলে চলে যায়। কালকে এসে চলে গেছে, থাকিনি। পচারহাটি মশলা, এই পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ বাজারে থাকতো সবসময়। আমরা দেখতে পেতাম যে বাজারে যে কোনো সময় যেতাম তো বাজারে দেখতে পেতাম। জঙ্গি বিরোধী এ অভিযানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ত্রিমোহনী ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এই মুহূর্তে শিবগঞ্জে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। অভিযানের সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রকি, ফয়সাল, আপনি জানেন যে আজ ভোর 5:30 থেকে জঙ্গি সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই এখানে সোয়াত সদস্যরা এসে পৌঁছেছেন ঘটনাস্থলে এবং ঠিক
6:40 এই অভিযানটি তারা শুরু করেছেন। এখন আমরা কিন্তু থেমে থেমে গুলি আওয়াজ পাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের এখানে গুলি তারা ব্যবহার করছেন এই জঙ্গি বিরোধী অভিযানে। তো এর আগেই আমরা দেখেছিলাম যে ফুলবানু বেগম নামের যে এখানকে যে জঙ্গিটি অবস্থান করছে আবু নামের, তার মা এখানে এসেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাকে সাথে নিয়ে এসেছিলেন এবং তার মাকে দিয়ে কথা বলিয়ে সেই আবু যদি আত্মসমর্পণ করে কিনা সেই প্রচেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল, কিন্তু ভেতর থেকে আসলে কোনো ধরনের সাড়া শব্দ না পাওয়ায় তাকে 10 মিনিটের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং তারপরই সদস্যরা এই অভিযান শুরু করেছেন এবং আমরা কিন্তু ঘটনাস্থলের খুব কাছাকাছি অবস্থান করছি এবং আমরা এখান থেকে প্রচুর গুলির আওয়াজ পাচ্ছি এবং ভেতরে বড় ধরনের বিস্ফোরক দ্রব্য এখানে বাস্ট হচ্ছে, সেই শব্দগুলো কিন্তু আমরা এই ঘটনাস্থল থেকে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর ডিআইজির রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই এলাকাতেই অবস্থান করছেন এবং আশেপাশেই অবস্থান নিয়ে তারা এই অভিযানটি পরিচালিত হতে দেখছেন এবং তাদের সাথে আমাদের প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে। তারা আমাদের যেটি এখন পর্যন্ত বলছেন যে আসলে অভিযান সমাপ্ত হতে কতক্ষণ সময় লাগবে এটি তাদের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, যেহেতু এই অভিযানটি পরিচালনা করছেন সোয়াত সদস্যরা। তবে আমরা কিন্তু প্রচুর পরিমাণ বেশ কিছু অ্যাম্বুলেন্স আমরা দেখেছি এবং ফায়ার সার্ভিসের গাড়িও আমরা ঘটনাস্থলে দেখেছি এবং সোয়াত সদস্যদের পক্ষ থেকে কিন্তু জেনারেটর নিয়ে এসে এখানে বিভিন্ন লাইট ব্যবহার করে এই অভিযান পরিচালিত করছে বলে আমরা এখন পর্যন্ত ঘটনাস্থলের খুব কাছাকাছি থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ উৎসুক জনগণ আছে। এই উৎসুক জনগণ যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে না পারে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি কিন্তু বেষ্টনী করে ঘিরে রেখেছে এবং এর ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর আগে একটু জানিয়ে রাখি যে সকাল 5:30টার দিকে, ভোর 5:30টার দিকে কাউন্টার টেররিজম ইউনিট এই এলাকায় অভিযান পরিচালনা করার সময় এই বাড়িতে যখন প্রবেশ করতে যায়, ঠিক সেই সময় আবু তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তারপর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বাড়িটি ঘিরে রাখে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি ধারণা করছেন এই বাড়িতে আবু ছাড়াও তার স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। তো এই ছিল এখন। সহকর্মী সাইফুর রহমান রকি সরাসরি যোগ দিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে। তিনি জানাচ্ছিলেন সেখানে চলা জঙ্গি বিরোধী অভিযানের সবশেষ খবর। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে যে কোনো মূল্যে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে, তা না হলে দেশের সব অর্জন ব্যর্থ হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কুর্মিটোলার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 13তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, যারা জঙ্গিবাদ ও চরমপন্থার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের পুনর্বাসনে সব ব্যবস্থা করবে সরকার। সন্ত্রাস দমন ও দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা বিধানে 2004 সাল থেকে বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে পুলিশ বিভাগের অধীনে যাত্রা শুরু করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার বিশেষায়িত এই বাহিনীটির 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ দরবারে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যদিও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশ্বে এগিয়ে, তবুও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার করতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব যথেষ্ট সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কাজে জঙ্গি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ এটা যদি আমরা না করতে পারি তাহলে যতই অর্জন করি না কেন সবই বিফলে চলে যাবে। পৃথিবীর অনেক অন্যান্য দেশ থেকে এখনো আমরা অন্তত এই জঙ্গি দমনে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে 2013 থেকে 15 পর্যন্ত বিএনপি জামাতের নাশকতাকে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের কর্মসূচিতে উৎসাহিত হয়েছে জঙ্গিবাদ। হাজার হাজার মানুষ তাদেরকে পুড়িয়ে একদিকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। কিন্তু এখানে রাজনীতি যদি হয় এই ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, পোড়াও, জ্বালাও, মানুষকে খুন করা, জাতীয় সম্পদ নষ্ট করা, তো সেটা রাজনীতি না, এটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডই আমি বলবো। চরমপন্থা কিংবা জঙ্গিবাদ থেকে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের পুনর্বাসনে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। যে সমস্ত এলাকায় চরমপন্থীরা বা জঙ্গিবাদ বা এর সঙ্গে সম্পৃক্ত যারা,
যারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করছে তারা স্বাবলম্বী হতে পারে সে ব্যাপারে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে আমরা তা করব। এরপর অনুষ্ঠান স্থল থেকেই র‍্যাব ৯-এর নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অপরিবর্তিত রয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। এখনো তলিয়ে আছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হাওর অঞ্চলে মাছ ধরা শুরু করলেও মাছ পাচ্ছেন না বলে অভিযোগ জেলেদের। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এছাড়া সিলেট জেলার ১৩ উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের জন্য ৫০,০০০ ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সুনামগঞ্জের হাওর অঞ্চলে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে জেলেদের মাঝে। তবে এখন পর্যন্ত হাওরে জাল ফেলে মাছ পাচ্ছেন না বলে জানান তারা। পরিবার নিয়ে টিকে থাকার লড়াই, সরকারের কাছে পুনর্বাসন এবং সাহায্যের দাবি দুর্গত জেলেদের। মাছ উঠে না, আগে মাত্র ৫০০ টাকার মাছ অনে ২০০ টাকার উপরে ১৫০ টাকার উপরে বেচতে পারি না। মাছ সব যা আছে সব মারা গেছে। খুবই কষ্ট করে তো আমরা ক্ষেত খামার করলাম, কইরা তো একটা খাতি লইয়া ইয়া উড়াইতে হলাম না। আমরা কোনো কিছু পাইছি না বা সরকারের কোনো সাহায্যও পাইছি না। আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি যাতে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা চাল ভাড়ায় দেওয়া হয় গরিব মেহনত মানুষের খাওয়ার জন্য। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এরই মধ্যে হাওর অঞ্চলের দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। কর্মসূচির আওতায় ৩ মাস ৮ দিনের জন্য যে বরাদ্দ আমরা পেয়েছি এগুলো আমরা ইতিমধ্যেই উপজেলা ভিত্তিক দিয়েছি এবং সেখান থেকে তারাও কার্যক্রম শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে হাওরের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ একটি তালিকা করা হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বীজ বিতরণ করছি এবং সব ক্ষুদ্র উৎপাদক কৃষকদের বিভিন্ন প্রকল্পভুক্ত কৃষক প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করেছি এবং আমরা আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির একটা টাকার পরিমাণ এবং চাউলের পরিমাণে ক্ষয়ক্ষতির প্রতিবেদন সম্পন্ন করতে পারব। হাওরের ১.৫ লাখ হেক্টর জমির ধান এখনো পানিতে তলিয়ে আছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গত ২৫ দিনে প্রায় ১,৫০০ কোটি টাকার ফসল হানি সহ প্রায় ২ কোটি টাকার মাছ ও হাঁস মারা গেছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। সুনামগঞ্জের হাওর এলাকার ফসলহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে রোববার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। হাওর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হলেও সরকারের মজুদে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী ফসল না ওঠা পর্যন্ত হাওর অঞ্চল সহ বন্যা দুর্গত ৬ জেলায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসহ সব ধরনের সহযোগিতা দেবে সরকার। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ত্রাণমন্ত্রী এবং রাজধানীতে খাদ্য, পোল্ট্রি ও কৃষি পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী একথা বলেন। গত ১৯ এপ্রিল থেকে টানা বর্ষণে হাওর অঞ্চল সহ দেশের ৬টি জেলায় দেখা দেয় বন্যা পরিস্থিতি। এর ফলে বিস্তীর্ণ এলাকার বোরো ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি সবজি, বাদাম, মরিচ ও ডাল জাতীয় রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়। হাওর অঞ্চলের মৎস্যজীবী সহ এসব জেলার কৃষকরা এখন দিশেহারা। পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সার্বিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বন্যায় হাওর অঞ্চলে ৬ লাখ টন ধান নষ্ট হলেও খাদ্য মজুদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। হাওর অঞ্চলে ক্ষতি হয়েছে বোরোর ৬ লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের বোরোর টার্গেট হচ্ছে এবার আমাদের প্রায় ২ লক্ষর কাছাকাছি। এতে করে কি আমাদের একেবারে খাদ্য আমাদের মজুদের ক্ষেত্রে বিপর্যয় বা এমন কি আমাদের অবস্থার সৃষ্টি হলো আমি বুঝি না। অসাধু মিল মালিক যারা, তারা হয়তো একটা প্যানিক সৃষ্টি করার জন্য দাম বাড়ানোর চেষ্টা করছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ চাল দেশে আছে, কোনো দেশে কোনো খাদ্য ঘাটতি বা খাদ্য মজুদের অপ্রতুলতার কোনো কারণ নাই। এদিকে বন্যা দুর্গত জেলাসমূহে আগামী ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণমন্ত্রী। আগামী ফসল না ওঠা পর্যন্ত প্রায় 1 বছর প্রায় কাছাকাছি হবে, তাদেরকে আমরা খাদ্য সহ সর্বপ্রকার সাহায্য দিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করে রাখবো। এই 6টি অঞ্চলে জেলায় 3,30,000 পরিবারকে প্রথম চিহ্নিত করেছি যারা অতি দরিদ্র। তাদের জন্য প্রতি মাসে 30 কেজি করে চাল, নগদ 500 টাকা দিয়ে আমরা এটা
100 দিনের কর্মসূচি আমরা শুরু করেছি। হাওর অঞ্চলে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত কর্মকর্তা পদায়ন করা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে ঢাকার দোহারে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে 7 জন আটক। ফটোকপির দোকানিকে জেল, বাকিদের অর্থদণ্ড। কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, শব্দ দূষণের ভয়াবহতা মানুষের সহনীয় মাত্রার চেয়ে 1.5 থেকে 2 গুণ বেশি, যা শ্রবণ শক্তির ক্ষতি থেকে শুরু করে বধিরতা, উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজ, অমনোযোগ সহ নানা মানসিক সমস্যারও কারণ। শব্দ সচেতনতা দিবসে সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। এসব দৃশ্যে কি সবচেয়ে বেশি অসহনীয় হয়ে উঠেছে? জবাব এলো এভাবে। এত শব্দ ভালো লাগে না। হ্যাঁ, আর বাচ্চা কাচ্চারা যখন বাইরে বেরোয় এই শব্দটা খুবই খারাপ, কারণ এরা বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মনে হচ্ছে যে কানের পর্দা ফেটে যাবে। চারপাশে শব্দ এবং হর্ন প্রচন্ডভাবে কষ্ট দেয়। শহরের যে কোনো মহল্লায় খুঁজে পাওয়া যাবে এই দৃশ্য। অভ্যস্ত হলেও এমন বিকট শব্দ কারো জন্যই সহনীয় না। প্রথমত মাথা ব্যথা করে, হ্যাঁ, আর কানে মনে করেন সমস্যা হলেও কাজ করছে, মাথা ঝিনঝিন করে, ঠিক আছে, অনেক সময় মাথাও ব্যথা করে, অনেক সময় আস্তে আস্তে কথা বললে তখন আমরা শুনতে পাই একটু কম। এটা আসলে নিয়ন্ত্রণ করলে নগরবাসী সবার জন্যই সুবিধা। এদিকে পরিবেশ অধিদপ্তর এলাকা ভেদে শব্দের সহনীয় মাত্রা নির্দিষ্ট করে দিয়েছে। নীরব এলাকায় রাত দিন ভেদে এ মাত্রা 35 থেকে 45 ডেসিবেল, আবাসিক এলাকার জন্য 40 থেকে 50 ডেসিবেল, মিশ্র এলাকায় 50 থেকে 60 এবং শিল্পাঞ্চলে 70 ডেসিবেল। নিয়ম নীতির তোয়াক্কা নেই কারোরই। যানজটে দাঁড়িয়ে অযথা হর্ন দিয়ে যাচ্ছেন চালকেরা। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের সামনে শব্দের কমতি নেই। হর্ন বাজাবেন না, সাইনবোর্ডই যেন হর্ন বাজানোর স্থান হয়ে উঠেছে। রোডে যে পাবলিক রোড ক্রস করে ওই সময় আমাদের হর্নটা বাজানটা বেশি পড়ে। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ভুল করি সেটাই ক্ষমা করে দিবেন। গবেষণায় উঠে আসে ঢাকা শহরের শব্দের সর্বোচ্চ মাত্রা ফার্মগেট এলাকায় 135.6, সেখানে চট্টগ্রামের ইপিজেড এলাকায় দেশের সর্বোচ্চ মাত্রা 139.6। 2017 সালে সংখ্যা বাড়িয়ে 8টি বিভাগীয় শহরে শব্দের মাত্রা পরিমাপ করা হয়েছে। শিগগিরই তার ফল প্রকাশ করা হবে। সেই গবেষণায় প্রাপ্ত প্রাথমিক তথ্য সম্পর্কে জানালেন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত এবং অংশীদারিত্বমূলক কর্মসূচির পরিচালক। যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে সবগুলো শহর এই মাত্রা ছাড়িয়ে গেছে এবং অধিকাংশ শহরে অনেক বেশি। চিকিৎসকদের অভিজ্ঞতায় উঠে এসেছে এক ঝুঁকিপূর্ণ শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত মানুষের ভয়াবহ ভবিষ্যতের চিত্র। শব্দ দূষণ একটা নীরব ঘাতক, যেটা খুব স্লোলি হয়, পেইনলেস, গ্র্যাজুয়ালি প্রগ্রেসিভ, আর্লি স্টেজে প্রিভেন্টেবল, লেট স্টেজে ইট বিকামস পার্মানেন্ট। 85 থেকে 90 ডেসিবেল শব্দ মাত্রা হলে সেটা আমাদের কানের ক্ষতি করে। জনসংখ্যার আধিক্য বাংলাদেশের নগরগুলোতে তৈরি করেছে নানা ধরনের চাহিদা। সেই চাহিদা মেটাতে গিয়ে তৈরি হচ্ছে শব্দ দূষণ। বিশেষজ্ঞরা মনে করছেন এই নীরব ঘাতক শব্দ দূষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে। তারা বলছেন বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন, তবে তারা সবথেকে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে জনসচেতনতা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আত্রাই নদীতে বাঁধ দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের মানুষ পানি পাচ্ছে না, এমন অভিযোগ করে বাঁধ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নদী গবেষকরা বলছেন আত্রায়ে কোনো স্থায়ী বাঁধ নেই। এদিকে দুদেশের অভিন্ন নদীর পানি বন্টনে যৌথ নদী কমিশনের হস্তক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন পানি বিশ্লেষকরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবির সহায়তায় সেলিয়া সুলতানা রিপোর্ট। আত্মীয় নদীতে প্রবলেম হচ্ছে, ওখানে বাঁধ দিয়ে জল আটকে দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশের বন্ধু সরকারকে অনুরোধ করব, আজকে নদীর জলটা কেন বাঁধ দিয়ে আটকাচ্ছেন, ওটা ছেড়ে দিন। আমাদের বালুরঘাটের লোকেরা জল পাচ্ছে না। মঙ্গলবার দুপুরে কোচবিহারের পিপলস পার্টির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আত্রাই নদী থেকে বাঁধ সরিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিস্তায় পানি নেই, তাই বিকল্প নদী থেকে পানি নেবার প্রস্তাব আবারও দেন তিনি। তিস্তায় জল
গেলে তিস্তার জল শিলিগুড়ির লোক জল পাবে না। আমরা বলেছি আপনারা বিকল্প ব্যবস্থা দেখুন। ভৌগোলিকভাবে আত্রাইয়ের উৎপত্তিস্থল পশ্চিম বাংলায়, যা দুবার বাংলাদেশকে অতিক্রম করে। প্রথমে দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্য দিয়ে আবারও পত্নীতলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নদী গবেষকরা বলছেন, বাংলাদেশে আত্রাই নদীতে কোনো স্থায়ী বাঁধ নেই। পানি রাজনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ষড়যন্ত্র করছেন এবং সেই ষড়যন্ত্র বিষয়ক তার যে বিভিন্ন সময়ের বিভিন্ন রকম মন্তব্য, কখনো তিনি ধানসিঁড়ির পানি দিতে চান, কখনো তিনি মানসিঁড়ির কথা বলেন, কখনো তুরসার কথা বলেন, কখনো জল ঢাকার কথা বলেন, এখন তিনি নতুন প্রসঙ্গ তুলেছেন আত্রাইয়ের কথা। আসলে প্রসঙ্গ তো হচ্ছে তিস্তা। তিস্তা নদীটি আগে পূর্বে করতোয়া, পশ্চিমে পুনর্ভবা ও মধ্যে আত্রাইয়ের মাধ্যমে প্রবাহিত হতো। 1787 সালে ভয়াবহ ভূমিকম্পের পর আত্রাই নদীর সাথে তিস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে তিস্তা সহ দুদেশের অভিন্ন নদীর পানি বন্টনে যৌথ নদী কমিশনের মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ এই বিশ্লেষকের। তিস্তার পানি তো কেবল সরিয়েই নেওয়া হচ্ছে না, সেটা আবার গঙ্গার উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনার সঙ্গে তার একটা যোগ হয়ে গেছে। তিস্তাতে গজলডোবা ব্যারেজ আছে, তার কারণে তিস্তায় আমরা পানি পাচ্ছি না। এখন মমতা যদি অভিযোগ করেন যে আত্রাইতে আমাদের এখানে বাদ দেওয়া আছে, তাহলে সেটা আমাদের যৌথ নদী কমিশন এটা আমাদের দেখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় পানি দিতে না চান, তাহলে এর জন্য কেন্দ্রীয় সরকার আছে। কেন্দ্রীয় সরকার যদি সাথে সম্মত সামর্থ্য না হয়, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ সরকারের জাতিসংঘে এর প্রতিকার চাওয়ার আর কোনো বিকল্প নেই। এদিকে নীলফামারী তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ির মালবাজার মহকুমায় গজলডোবায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশের স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে। তিস্তার মূল প্রবাহ ভারত প্রত্যাহার করে নেয় ডালিয়া ব্যারেজে আসা পানির প্রবাহ প্রায় শূন্য। এতে তিস্তা পাড়ের লাখ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অভিন্ন নদীর পানির সমস্যার সমাধানে সরকারকে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ডিআরইউতে একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে আরও বলেন, গতকাল গাইবান্ধায় নাশকতা মামলার রায়ে বিএনপি নেতাকর্মীরা সুবিচার পায়নি। খুব দুঃখ হয় যখন দেখি যে প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে আসলেন, আমরা তাকে ধন্যবাদ জানাতে পারলাম না, কারণ তিনি আমাদের জন্য কিছু আনলেন না, দিয়ে আসলেন। আমরা যে মিনিমাম যে পানি, তিস্তা নদীর পানি, সেটাও পেলাম না। আশ্বাস দিলেন আবার কয়েকজন, যেটা খুব শিগগির হবে। মমতা কালকে শেষ করে দিয়েছেন, যে প্রশ্নই উঠতে পারে না আমার তিস্তায় কোনো পানি নেই, আমার পানি দেওয়ার কোনো কারণ নেই। আন্তর্জাতিক আইন আছে এই অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে, সেটা আমরা চাই যে অবিলম্বে তার উপরে চুক্তি হোক এবং এটার জন্য প্রয়োজনে জাতিসংঘে যাক। সন্ধ্যার সময় আরো থাকছে। ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে লম্বা সফর টাইগারদের। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। ঢাকার দোহারে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে 7 জনকে আটক করেছে পুলিশ। সকালে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আল আমিন জানান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে যায়। এ সময় পুলিশের সহায়তায় মোবাইলে প্রশ্ন দেখা অবস্থায় 6 শিক্ষার্থী ও এক ফটোকপি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে প্রত্যেক শিক্ষার্থীকে 1000 টাকা করে জরিমানা ও ফটোকপি ব্যবসায়ীকে 15 দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বাড্ডা থেকে জেএমবির সারওয়ার তামিম গ্রুপের বোমা বিশেষজ্ঞ মুশফিক মার্টিন জেনিকে আটক করেছে র্যাব 10। তার কাছ থেকে বিপুল পরিমাণ বোমা ও রিমোট কন্ট্রোলিং ডিভাইস উদ্ধার করা হয়। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 10-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। র্যাব জানায়, গ্রেফতার হওয়া মুশফিক জেএমবির সারওয়ার তামিম গ্রুপের বোমার অন্যতম কারিগর। সে সংগঠনের জন্য বোমা তৈরি করা ও সদস্যদের বোমা বানানোর উপর প্রশিক্ষণ দিত। ঢাকার যে কোনো সরকারি স্থাপনায় হামলা চালানোর জন্য পরিকল্পনা করছিল মুশফিক ও তার সহযোগীরা। আর এই লক্ষ্যে বিপুল পরিমাণ গান পাউডার সহ বোমা তৈরির সরঞ্জাম মজুত করছিল তারা। রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনের ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে গুলশানের 84 নম্বর সড়কে অস্ট্রেলিয়ান দূতাবাসের সামনে থেকে অভিযান শুরু করে কর্পোরেশনের কর্মীরা। দূতাবাস সংলগ্ন ফুটপাত জুড়ে থাকা কংক্রিটের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় তারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মেজবাহুল ইসলাম।
এই অভিযানে নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের সুবিধা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করেই এই অভিযান চলছে বলেও জানান তিনি। দেশের বাইরের খবর। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মাঝেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীর উদ্বোধন করেছে চীন। নিজেদের তৈরি করা প্রথম রণতরী হলেও এটি চীনের দ্বিতীয় রণতরী। বুধবার সকালে ভাসানো এই রণতরীটি ইউক্রেন থেকে কেনা আরেকটি বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপে চীনা সামরিক বাহিনীর শক্তিমত্তা জানান দিল দেশটি। 2020 সাল নাগাদ সেনাবাহিনীর দায়িত্বে নিয়োজিত হবে রণতরীটি। টাইপ 001A নামের এই রণতরীটির নকশা চীনেই করা হয়েছিল। নির্মাণ করা হয় দেশটির লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরের শিপইয়ার্ডে। ক্রিকেটের খবর। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 10 দিনের ক্যাম্পে অংশ নিতে আজ রাতে ইংল্যান্ডের সাসেক্সের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 1:15 উড়াল দেবে 18 সদস্যের টাইগার দল। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাসেক্সের এই ক্যাম্প কার্যকরী ভূমিকা রাখবে বলে বিশ্বাস ক্রিকেটারদের। পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন মাশরাফিরা। এরপর 7 মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে দল। বাংলাদেশের পাশাপাশি স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে 12 মে। এরপর 1 জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁপানবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে চলছে সোয়াতের অভিযান। পুরো এলাকায় 144 ধারা জারি। বিশ্বের অনেক দেশের চেয়ে জঙ্গিবাদ নির্মূলে এগিয়ে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। র্যাব সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ। হাওড়াঞ্চলে তলিয়ে আছে ফসলি জমি, 6 লাখ মেট্রিক টন ধান নষ্ট হলেও প্রভাব পড়বে না, জানালেন খাদ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার ঘোষণা ত্রাণমন্ত্রীর। আগাম বন্যায় নাটোরের চলনবিলে তলিয়ে গেছে ধানি জমি। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে লক্ষ্মীপুর ও নেত্রকোনায় ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক। কর্মব্যস্ত নগরীগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শব্দ দূষণ। তোয়াক্কা নেই নিয়ম নীতির। এই নীরব ঘাতক ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি, আশঙ্কা চিকিৎসকদের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।